7 জুন 2023। মুম্বাইয়ের মীরা রোডের আকাশনগর ফেজ 3 আবাসনের পরিবেশ আর 5টা দিনের মতোই সাধারণ ছিল। সেই ফ্ল্যাটের করিডোর ধরে হেঁটে যাওয়ার সময় প্রতিবেশীরা প্রথম একটি অস্বস্তিকর গন্ধ পান। শুরুতে বিষয়টিকে কেউ গুরুত্ব দেননি, ভেবেছিলেন হয়তো ড্রেন বা কোনো মরা ইঁদুর থেকে এই দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের সেই তীব্র গন্ধ প্রতিটি তালার করিডোরে ছড়িয়ে পড়তে শুরু করে। উৎস খুঁজতে খুঁজতে প্রতিবেশীরা একসময় এসে দাঁড়ায় 704 নম্বর ফ্ল্যাটের বন্ধ দরজার সামনে। এই ফ্ল্যাটে থাকতেন 56 বছর বয়সী মনোজ সানে এবং 32 বছর বয়সী সরস্বতী বৈদ্য। দুর্গন্ধের তীব্রতা ঘরের ভেতর থেকে আসছে দেখে প্রতিবেশীরা নিচে নেমে গিয়ে সোসাইটির সিকিউরিটি গার্ডকে বিষয়টি জানান। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় কালক্ষেপণ না করে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। সন্ধ্যায় পুলিশ এসে পৌঁছানোর পর ফ্ল্যাটের বিকল্প কোনো চাবিও পাওয়া যায়নি। বাধ্য হয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরিয়ে আসে পচা আর রাসায়নিক মিশ্রিত তীব্র ভ্যাপসা গন্ধ, যা পুরো পুলিশ বাহিনীকে থমকে দেয়। এরপরে তদন্তকারীরা মাস্ক পরে ঘরের ভিতরে তল্লাশি শুরু করে। ড্রয়িং রুম পার হয়ে রান্নাঘরে ঢুকতেই দেখা যায় মেঝেতে সারিবদ্ধভাবে রাখা রয়েছে বেশ কয়েকটি প্লাস্টিকের বালতি এবং বড় টব, আর সেগুলোর ভিতরে রাসায়নিক তরলের মধ্যে মানুষের শরীরের অংশ ডুবিয়ে রাখা ছিল। ঘরের এক কোণে ছড়িয়ে ছিটিয়ে কিছু প্লাস্টিকের চটের বস্তাও ছিল, আর ঠিক তার পাশেই গ্যাসের উনুনের উপরে রাখা ছিল একটি বড় প্রেসার কুকার। এরপরে পুলিশ যখন কুকারের ঢাকনা খোলে তখন দেখা যায় তার ভিতরে মানুষের ছোট ছোট টুকরো সিদ্ধ করা হচ্ছে। স্বাগতম, আমি শাহিদ। আপনারা আমার এই চ্যানেলে এর আগে অনেক অপরাধের ঘটনা দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওটি একেবারেই আলাদা। আজ আমরা এমন একটি ঘটনার গভীরে যাব যা সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর বাস্তবতাকে সামনে নিয়ে আসে। এই ঘটনা দেখার পর চেনা মানুষ আর চারপাশের বিশ্বাসের চাদর এক মুহূর্তেই বদলে যেতে পারে। তো চলুন শুরু থেকেই শুরু করি। তার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলে নতুন অথবা যারা অনেক দিন ধরেই আমাদের এই ভিডিও দেখছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মুম্বাইয়ের সেই অন্ধকার ফ্ল্যাটের রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2014 সালে, যেখানে ওই দুই মানুষের প্রথম পরিচয় হয়েছিল, যাদের নাম ছিল মনোজ সানে এবং সরস্বতী বৈদ্য। দুজনের জীবনের শুরুর গল্পই ছিল গভীর শূন্যতায় ভরা। তারা দুজনাই ছিল অনাথ। পরিবার আর আপনজন না থাকার কারণে তারা সমাজের মধ্যে বড় হয়েছে তীব্র একাকিত্ব ও মানসিক নিঃসঙ্গতা নিয়ে। আর এই একাকিত্বই তাদের মনে এমন একটি অনুভূতি তৈরি করেছিল যেখানে তারা সবসময় এমন কাউকে খুঁজতেন যিনি তাদের এই শূন্যতা বুঝতে পারবেন। এদিকে জীবিকা চালানোর জন্য মনোজ সানে বড়িভরি এলাকার একটি সাধারণ রেশন দোকানে কাজ শুরু করেন। প্রতিদিন সেই দোকানে শত শত অচেনা মানুষের ভিড় হতো, আর সেটিই ছিল মনোজ আর সরস্বতীর প্রথম দেখা। খুব সাধারণ কেনাকাটার কথাবার্তা থেকেই তাদের পরিচয় শুরু হয়। কথা বলতে বলতে তারা জানতে পারেন তাদের অতীত আর বর্তমানের জীবন প্রায় একই রকম। দুজনেই অনাথ, দুজনেই সম্পূর্ণ একা, আর দুজনেই টিকে থাকার জন্য লড়াই করছেন। আর এই মিলই তাদের মধ্যে একটি অদৃশ্য সম্পর্ক তৈরি করে, যা অন্য কোনো সাধারণ মানুষের সঙ্গে সহজে তৈরি হওয়ার মতো ছিল না। এই পরিচয় ধীরে ধীরে তাদের মনে শান্তি এনে দিতে শুরু করে। একে অপরের সঙ্গে কথা বলে তারা নিজেদের ভিতরের অনেক দিনের একাকিত্ব ভুলতে পারছিলেন। দুজনের জীবনের অভিজ্ঞতা প্রায় একই রকম হওয়ায় খুব দ্রুতই তাদের মধ্যে একটি গভীর বিশ্বাস তৈরি হয়। রেশন দোকানের এই সাধারণ আলাপটুকুই তাদের জীবনের পরের অধ্যায়ের ভিত্তি তৈরি করেছিল। পরিচয়ের পর মনোজ সানে ও সরস্বতী নিয়মিত দেখা করতে শুরু করেন। সময় যত বাড়তে থাকে তাদের দেখা সাক্ষাৎও তত বাড়তে থাকে, আর দুজনের মধ্যে গভীর ঘনিষ্ঠতাও তৈরি হয়। দুজনেই অনেক দিন ধরে যে মানসিক শূন্যতা নিয়ে বেঁচে ছিলেন, এবার একে অপরের পাশে এসে সেটা ধীরে ধীরে কমতে শুরু করে। সাধারণ বন্ধুত্ব থেকে এই সম্পর্ক খুব স্বাভাবিকভাবেই আরও ব্যক্তিগত এবং গভীর হয়ে উঠতে থাকে। একসময় তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা শুরু করেন।
নিজেদের এই সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নেন আলাদা না থেকে একসঙ্গেই থাকবেন। আর এই ভাবনা থেকেই তারা লিভ ইন সম্পর্কে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। আর এটিই ছিল তাদের দুজনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। একসঙ্গে থাকার জন্য তারা মীরা রোডের আকাশনগর ফেজ 3 আবাসনের সেই 704 নম্বর ফ্ল্যাট বেছে নেয়। এই ফ্ল্যাটে ওঠার মধ্যেই শুরু হয় তাদের নতুন জীবন। এখানে সংসারের সব কাজ দায়িত্ব দুজনে সমানভাবে ভাগ করে নিতে শুরু করেন। আপাত দৃষ্টিতে সম্পর্কের এই পরিবর্তন খুব স্বাভাবিক আর শেষ ধাপের মতো মনে হলেও এই লিভ ইন সম্পর্কের শুরুই ছিল পরের সব ঘটনার মূল ভিত্তি। ফ্ল্যাটে তারা একসঙ্গে থাকা শুরু করলেও তাদের সম্পর্ক আর 5টা সাধারণ সম্পর্কের মতো ছিল না। সরস্বতী তার বোনের কাছে দাবি করেছিলেন যে তারা দুজনে একটি মন্দিরে গিয়ে বিয়ে করেছেন, কিন্তু এই বিয়ের বিষয়টি তারা কখনোই বাইরের মানুষের সামনে প্রকাশ করেননি। বাইরের সমাজ আর প্রতিবেশীদের কাছে সরস্বতী মনোজকে তার মামা বলে পরিচয় দিতেন। আর এই দুই রকম পরিচয় তাদের সম্পর্ককে আরও জটিল করে তোলে। সমাজে সহজে গ্রহণ না করার ভয় থেকেই মূলত এই দুই রকম পরিচয়ের শুরু হয়েছিল। কিন্তু এই লুকোচুরি ধীরে ধীরে তাদের সম্পর্কের ভেতরেই এক ধরনের বিশ্বাসের সংকট তৈরি করতে শুরু করে। বাইরে নিজেদের পরিচয় লুকিয়ে রাখলেও ঘরের ভেতরের পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠছিল। তখন তদন্তকারীরা তাদের এই বিয়ের বিষয়ে কোনো আইনি বা সরকারি প্রমাণ খুঁজে পাননি। মন্দিরে বিয়ের দাবি আর সমাজে দেওয়া মামার পরিচয়, এই দুয়ের মধ্যে থাকা সামাজিক দ্বন্দ্বই তদন্তকারীদের সামনে তাদের সম্পর্কের আসল গোপন বিষয়টি স্পষ্ট করে তোলে। আর এই জটিল সম্পর্কের মধ্যে একসময় আঘাত হানে কোভিড মহামারী। লকডাউনের কারণে মনোজ শানের সেই রেশন দোকানের কাজ হঠাৎই বন্ধ হয়ে যায়। কাজ হারানোর সঙ্গে সঙ্গেই তার নিয়মিত আয়ের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এই আয় বন্ধ হওয়ার কারণে তাদের প্রতিদিনের খরচ চালানো কঠিন হয়ে পড়ে। জমানো টাকা শেষ হতে শুরু করলে অর্থের সংকট সরাসরি তাদের সম্পর্কের উপরে চাপ সৃষ্টি করে। টাকার অভাব নিয়ে মনোজ ও সরস্বতীর মধ্যে নিয়মিত ঝগড়া শুরু হয়, যা আগে তাদের এই সম্পর্কে এভাবে কখনো দেখা যায়নি। এদিকে কাজ হারিয়ে মনোজ মানসিকভাবে ভেঙে পড়ে, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দুজনকেই দুশ্চিন্তায় ফেলে দেয়। আর এই পরিস্থিতি ধীরে ধীরে তাদের সম্পর্কের বন্ধনকে ভেতর থেকে দুর্বল করে দিতে থাকে। অর্থের সংকটের কারণে মনোজের প্রতি সরস্বতীর অসন্তোষ দিন দিন বাড়তে থাকে। ফলে দুজনের মধ্যে একটি মানসিক দূরত্ব তৈরি হয়। কোভিডের পরের এই অর্থের সংকট আর প্রতিদিনের টানাপোড়েনই ছিল তাদের 8 বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি। আর এভাবেই পরিস্থিতি ধীরে ধীরে এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যেতে থাকে। আর এরই মধ্যে এসে দাঁড়ায় 4 জুন 2023। সেদিন মীরা রোডের 407 নম্বর ফ্ল্যাটের ভিতরে মনোজ শানে ও সরস্বতীর মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। ঝগড়া চলাকালীন এক পর্যায়ে মনোজ মানসিকভাবে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাগের মাথায় তিনি রান্নাঘর থেকে একটি ধারালো ছুরি বের করে আনেন এবং সরস্বতী কিছু বুঝে ওঠার আগেই মনোজ সেই ছুরি দিয়ে তার উপরে আঘাত করেন। আঘাতটি সরাসরি প্রাণঘাতী ছিল। ফলে সরস্বতী ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। সরস্বতীর মৃত্যুর পর মনোজের ক্ষোভ নিমেষেই আতঙ্কে বদলে যায়। তিনি বুঝতে পারেন দেহটি ঘরের মেঝেতে পড়ে রয়েছে। নিজেকে বাঁচানোর জন্য তিনি সঙ্গে সঙ্গেই ভাবতে শুরু করেন কিভাবে এই দেহ লুকানো যায় এবং সব প্রমাণ নষ্ট করা যায়। অবশ্য এটি পুলিশের তদন্তেই নিশ্চিত হওয়া যায় যে 4 জুন 2023 সালের এই তারিখে হত্যাকাণ্ডটি ঘটেছিল। আর এটি কোনো আগে থেকে করা পরিকল্পিত অপরাধ ছিল না। তদন্তে ফরেনসিক রিপোর্ট এবং আশেপাশের সব তথ্য প্রমাণ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় যে মনোজই রান্নাঘর থেকে ছুরি নিয়ে সরস্বতীকে হত্যা করেছিল এবং মৃতদেহটি মেঝেতে রেখেই মনোজ তার পরের পরিকল্পনা করতে শুরু করেছিলেন। কারণ সরস্বতীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে মনোজ ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারছিলেন এই অবস্থায় ঘরের বাইরে বের হওয়া মানেই ধরা পড়ে যাওয়ার ঝুঁকি। পুলিশের আইন থেকে বাঁচতে হলে তাকে এই দেহ সরাতে হবে, কিন্তু একটি পুরো মানব দেহকে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। তাই এই ভয় আর চাপ থেকেই মনোজের মাথায় একটি ভয়ঙ্কর উপায় আসে। তিনি সিদ্ধান্ত নেন সরস্বতীর দেহকে ছোট ছোট অংশে ফেলবেন, যাতে সেগুলো সহজেই ঘরের বাইরে নিয়ে গিয়ে লোকচক্ষুর আড়ালেই নষ্ট করা যায়।
আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মনোজ ফ্ল্যাটে তালা দিয়ে সরাসরি বাজারে চলে যান। আর তিনি একটি হার্ডওয়্যারের দোকান থেকে 4,000 টাকা দিয়ে একটি চেনশো কিনে আনেন। এই চেনশো সাধারণত কাঠ বা গাছের ডাল কাটার জন্য ব্যবহার হয়। একজন চেনা মানুষের শরীরকে এই যন্ত্র দিয়ে কাটার সিদ্ধান্ত তার অপরাধকে আরও ভয়ঙ্কর রূপ দেয়। এই কেনাকাটা থেকেই বোঝা যায় ধরা পড়ার ভয় মনোজের মন থেকে সব ধরনের মানবিক অনুভূতি কেড়ে নিয়েছিল। এরপরে চেনশো নিয়ে ফ্ল্যাটে ফেরার পর মনোজ সরস্বতীর দেহ পুরো করার কাজ শুরু করেন। তার ধারণা ছিল দেহকে ছোট ছোট অংশে ভাগ করে ফেললে রক্তের দাগ এবং অন্য ফরেনসিক প্রমাণ নষ্ট করা সহজ হবে। কিন্তু বাস্তবে এই চেনশো দিয়ে মানব কাটার সময় তীব্র শব্দ এবং রক্তের ছিটে চারিদিকে ছড়িয়ে পড়ে, আর তার জন্য এই কাজটি কঠিন হয়ে উঠেছিল। অবশ্য পরে পুলিশি তদন্তে সেই চেনশো মেশিন উদ্ধার করা হয় এবং দোকানদারের বক্তব্য নেওয়া হয়, তখন পুরোপুরি বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এবার সেই চেনশো দিয়ে দেহ কাটার পর মনোজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই টুকরোগুলোকে পুরোপুরিভাবে গায়েব করা। শুধুমাত্র কেটে বাইরে ফেলে দিলে ধরা পড়ার ঝুঁকি থেকেই যেত। তাই সে সব প্রমাণ চিরতরে মুছে ফেলার নতুন উপায় খুঁজতে শুরু করে। মনোজ ফ্ল্যাটের বাথরুম এবং ঘরের ভেতরে থাকা প্লাস্টিকের টব ও বালতি ব্যবহার করতে শুরু করে এবং বাজার থেকে সে কিছু রাসায়নিক কেমিক্যালও কিনে এনেছিল এবং সেই কেমিক্যালগুলো ওই বালতি বা টবের ভিতরে মিশিয়ে রেখে দেয়। এরপরে ওই রাসায়নিক জলের মধ্যেই শরীরের বড় বড় অংশগুলো ডুবিয়ে রাখে। তার উদ্দেশ্য ছিল কেমিক্যালের সাহায্যে মাংস ও হাড় গলিয়ে তরল বানিয়ে ড্রেনে ভাসিয়ে দেওয়া। একই সময়ে শরীরের ছোট ছোট টুকরোগুলো দ্রুত নষ্ট করার জন্য মনোজ রান্নাঘরের সেই প্রেসার কুকার ব্যবহার করে। সে কুকারের ভিতরে মাংসের টুকরোগুলো দিয়ে উনুনের উপরে বসিয়ে দেয়। মনোজের ধারণা ছিল অনেক বেশি তাপে সিদ্ধ করলে মাংস নরম হয়ে গলে যাবে এবং সহজেই তা নষ্ট করা যাবে। কিন্তু এই পদ্ধতি শেষ পর্যন্ত তার জন্য উল্টে বিপদ ডেকে আনে। কুকারে মানুষের শরীরের শেষ অংশ সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের ভেতরে এবং রান্নাঘরে তীব্র অস্বস্তিকর দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে। আর এই গন্ধ ফ্ল্যাটের দেওয়াল পেরিয়ে বাইরে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করলেও তীব্র আতঙ্কের কারণে মনোজ এই একই কাজ চালিয়ে যেতে থাকে। রাসায়নিক ব্যবহার এবং কুকারে সিদ্ধ করার এই মরিয়া চেষ্টা মূলত তার ধরা পড়ার ভয় আর মানসিক অস্থিরতাকেই প্রকাশ করছিল। প্রমাণ লোপাটের এই নিষ্ঠুর আর ভয়ঙ্কর চেষ্টা তদন্তকারীদেরকে রীতিমতো স্তব্ধ করে দেয়। অবশ্য মনোজের এত চেষ্টা করার পরেও প্রকৃতির নিয়মকে লুকিয়ে রাখা সম্ভব হয়নি। 7 জুন 2023, অর্থাৎ হত্যাকাণ্ডের 3 দিন পর 704 নম্বর ফ্ল্যাটের আশেপাশে এক অস্বস্তিকর দুর্গন্ধ ছড়াতে শুরু করে। শুরুতে প্রতিবেশীরা ভেবেছিলেন ফ্ল্যাটের কোথাও হয়তো ইঁদুর কিংবা ড্রেনের পচা গন্ধ আসছে, কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে গন্ধ আরও তীব্র হতে থাকে। এরপরে গন্ধের উৎস যে মনোজ শানের ফ্ল্যাট থেকে আসছে তা নিশ্চিত হওয়ার পর প্রতিবেশীদের মনে সন্দেহ তৈরি হয়। এরপরে শেষ পর্যন্ত তারা আবাসনের নিরাপত্তারক্ষীদের বিষয়টিকে জানান। পরিস্থিতির গুরুত্ব দেখে নিরাপত্তারক্ষী এবং আবাসন কমিটির সদস্যরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নয়ানগর থানার পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ কর্মকর্তারা ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়েই তীব্র গন্ধ পেয়ে যান। ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে তারা দরজায় বারবার ধাক্কা দিতে থাকেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। যেহেতু চাবিও ছিল না, তাই বাধ্য হয়ে তাদেরকে দরজা ভাঙতে হয়। আর দরজা ভাঙার সঙ্গে সঙ্গে একটা দমবন্ধ করা বাতাস পুলিশ কর্মকর্তাদের ঘিরে ধরে এবং তদন্তকারীরা তল্লাশি শুরু করতেই প্লাস্টিকের ডব এবং বালতিগুলি খুঁজে পান, যেখানে মানুষের করা দেহগুলো একটি কেমিক্যাল ভর্তি জলে রাখা ছিল। এবং তারা যখন রান্নাঘরের ভিতরে যায় তখন সেই চুলোর উপরে থাকা সেই প্রেসার কুকারটি উদ্ধার করে, যার ভিতরে সরস্বতীর দেহের ছোট ছোট অংশ তখনও আধা সেদ্ধ অবস্থায় পড়েছিল। তল্লাশির এক পর্যায়ে ঘরের মেঝেতে আলাদা করে রাখা এক গোছা চুলও তদন্তকারীদের নজরে আসে। এই চুলের গোছাই পরে ফরেনসিক ল্যাবে ভিকটিমকে শনাক্ত করার এবং অপরাধের অকাট্য প্রমাণ হিসাবে তদন্তের মোড়কে ঘুরিয়ে দেয়। পুলিশ যখন ঘরের দরজা ভেঙে ভিতরে তল্লাশি চালাচ্ছিলেন, মনোজ তখন ফ্ল্যাটের ভিতরেই ছিলেন না।
তিনি আবাসনের নিচের চত্বরে দাঁড়িয়ে দূর থেকে পুরো পরিস্থিতি দেখছিলেন। ওপরের ফ্ল্যাটে পুলিশের প্রবেশ এবং প্রতিবেশীদের জড়ো হওয়া দেখে তিনি বুঝতে পারেন তার সব কাজ প্রকাশ হয়ে গেছে। এই অবস্থায় ভীষণ আতঙ্কিত হয়ে মনোজ সেখান থেকে দ্রুত সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ভিড়ের মধ্যে মিশে গিয়ে আবাসন এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, যাতে পুলিশের হাত থেকে বাঁচা যায়। কিন্তু তার হাঁটা চলা এবং শরীরের আচরণে এক ধরনের অস্বাভাবিকতা ছিল। দূর থেকে এই সন্দেহজনক আচরণ এবং বারবার এদিক ওদিক তাকানো পুলিশ কর্মকর্তাদের নজরে পৌঁছে যায়। এই দৃশ্য দেখে পুলিশের একটি দল সঙ্গে সঙ্গেই নিচে নেমে আসে। ফ্ল্যাট থেকে বের হওয়ার মূল গেট পার হওয়ার আগেই পুলিশ সদস্যরা চারিদিক থেকে মনোজকে ঘিরে ফেলেন। পালানোর চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় মনোজ মানসিকভাবে ভেঙে পড়ে। অবশ্য গ্রেপ্তারের সময় সে কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করেনি। পুলিশ দ্রুত তাকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর তাদের গাড়িতে তুলে হেফাজতে নিয়ে যায়। মনোজ শানের এই গ্রেপ্তারের মধ্য দিয়েই মীরা রোডের এই ফ্ল্যাটের ভিতরের ঘটনার আনুষ্ঠানিক আইনিও পুলিশি তদন্ত শুরু হয়। হেফাজতে নিয়ে জেরা শুরু করার পর মনোজ শানে প্রথমে পুলিশকে একটি ভিন্ন গল্প শোনান। তিনি দাবি করেন তিনি সরস্বতীকে করেননি, বরং সরস্বতী নিজেই আত্মহত্যা করেছে। মনোজের বক্তব্য অনুযায়ী ঘরে ফিরে সরস্বতীর নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি চরম ভয় ও আতঙ্কের মধ্যে পড়ে যান। লিভ ইন পার্টনারের এই হঠাৎ মৃত্যুতে সমাজ ও পুলিশ তাকে দায়ী করবে, এই আশঙ্কায় পড়েই তিনি মৃতদেহটি সবার আড়ালে এবং ধ্বংস করার সিদ্ধান্ত নেন। কেমিক্যাল ব্যবহার করা এবং শরীরের ছোট ছোট অংশগুলো কুকারে সিদ্ধ করার পেছনে তার উদ্দেশ্য ছিল শুধু প্রমাণ লোপাট করা, হত্যা করা নয়। এই গল্পের মাধ্যমেই মনোজ মূলত সরাসরি খুনের দায় থেকে নিজেকে বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ মনোজ শানের এই প্রথম প্রতিরক্ষা কৌশল এবং আত্মহত্যার দাবিকে সহজে মেনে নেয়নি, কারণ ঘরের ভেতরের পারিপার্শ্বিক প্রমাণ এবং সরস্বতীর শরীরে পাওয়া আঘাতের ধরন কোনোভাবেই তার তত্ত্বের সাথে মিলছিল না। তদন্তকারীরা মনোজের জবানবন্দির সাথে ফরেনসিক রিপোর্টের একাধিক অসঙ্গতি খুঁজে পান। জেরার মুখে মনোজের তৈরি এই সাজানো গল্পটি দ্রুতই ভেঙে পড়ে। এরপরে তদন্তের মোড় ধীরে ধীরে সত্যের দিকে ঘুরতে শুরু করে। প্রথম গল্পটি টিকবে না বুঝতে পেরে এবং পুলিশের লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে মনোজ শানে নিজের অবস্থান পরিবর্তন করেন। আত্মহত্যার দাবি থেকে সরে এসে তিনি অবশেষে আরেকটি নতুন গল্প বলতে শুরু করেন, যা ছিল মূলত তার অপরাধের স্বীকারোক্তি। এই বয়ানে মনোজ সরস্বতীর স্বভাব এবং আচরণের দিকে আঙুল তোলেন। তিনি দাবি করেন সরস্বতী অত্যন্ত পজেসিভ প্রকৃতির ছিলেন এবং সবসময় তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেন। মনোজ কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, এসব নিয়ে সরস্বতী তাকে অতিরিক্ত প্রশ্ন করত, যা মনোজের পক্ষে সহ্য করা কঠিন হয়ে উঠেছিল। মনোজের বক্তব্য অনুযায়ী এই নিয়ন্ত্রণমূলক আচরণ এবং নিত্যদিনের অতিরিক্ত জিজ্ঞাসাবাদের কারণেই তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হতো, আর সেটাই তাকে মানসিকভাবে বিপর্যস্ত এবং বিরক্ত করে তুলেছিল। জিজ্ঞাসাবাদের চাপের মুখে মনোজ স্পষ্ট ভাষায় স্বীকার করেন যে 4 জুনের ঝগড়ার সময় সেই মানসিক চাপ এবং বিরক্তি থেকেই তিনি রান্নাঘরের ছুরি দিয়ে সরস্বতীকে আঘাত করেন এবং তাকে হত্যা করেন। মনোজের এই দ্বিতীয় গল্প অর্থাৎ অপরাধের স্বীকারোক্তি তদন্তের পুরো সমীকরণ বদলে দেয়। এর ফলে তার আগের সাজানো হত্যার তত্ত্ব সম্পূর্ণভাবে খারিজ হয়ে যায় এবং হত্যাকাণ্ডের প্রকৃত সত্য পুলিশের সামনে আসে। এই স্বীকারোক্তি মামলার নথিতে মনোজের বিরুদ্ধে তদন্তকারীদের অন্যতম প্রধান এবং চূড়ান্ত প্রমাণ হিসাবে যুক্ত হয়। মনোজের এই অপরাধ স্বীকার করার পর নয়ানগর থানার পুলিশ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেয়। সরস্বতী বৈদ্যকে হত্যার ঘটনায় মনোজ শানের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আইপিসি 302 ধারায় খুনের মামলা জারি করা হয়। এর পাশাপাশি চেইন শো দিয়ে দেহ টুকরো করা, রাসায়নিক ব্যবহার এবং কুকারে সিদ্ধ করে প্রমাণ মুছে ফেলার প্রচেষ্টার কারণে তার বিরুদ্ধে 201 ধারায় প্রমাণ লোপাটের অপরাধ যুক্ত করা হয়। এই 2 ধারা যুক্ত হওয়ায় স্পষ্ট হয়ে যায় প্রশাসন ঘটনাটিকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসাবে দেখেছে। মামলা দায়ের পর পুলিশ মনোজকে মীরা রোডের স্থানীয় আদালতে হাজির করে। আদালতে তদন্তকারী কর্মকর্তা মনোজের বিরুদ্ধে সংগ্রহ করা প্রাথমিক প্রমাণ এবং তার স্বীকারোক্তি পেশ করেন। ঘটনার গুরুত্ব এবং বাকি দেহের সন্ধান অর্থাৎ তদন্তের স্বার্থে পুলিশ আদালতের কাছে মনোজকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
এরপরে আদালত সব দিক বিবেচনা করে পুলিশের এই আবেদন মঞ্জুর করে এবং মনোজ শানকে 16 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই আদালতের নির্দেশের মধ্য দিয়েই মীরা রোডের হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ার শুরু হয়। অবশ্য পরবর্তী সময়ে পুলিশ তদন্ত শেষ করে আদালতে নির্দিষ্ট চার্জশিট পেশ করে এবং জামিনের আবেদন বাতিল হওয়ায় মনোজ শানের স্থান হয় থানে সেন্ট্রাল জেলে। মামলার নৃশংসতা এবং সংগ্রহ করা ফরেনসিক প্রমাণের ভিত্তিতে আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে জেলবন্দি থাকা মনোজ শানের বিরুদ্ধে 302 ও 201 ধারার অধীনে এই আইনি ট্রায়াল অর্থাৎ বিচার পর্ব চলমান রয়েছে, অর্থাৎ সে এখনও জেলে রয়েছে। প্রিয় দর্শক, মীরা রোডের এই ফ্ল্যাটের ভেতরে ঘটে যাওয়া ঘটনা এবং পুলিশের কাছে মনোজ শানের দেওয়া এই স্বীকারোক্তি নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় মনোজ পুলিশের কাছে যে কারণগুলো উল্লেখ করেছে সেগুলো কি প্রকৃতই সত্য, নাকি এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো গভীর কারণ বা উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে? এই পুরো ঘটনার বিষয়ে আপনার যুক্তি ও মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।